গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। গল্প নিজের মরা নিজে পোড়ানো। রচনা মনোজ বসু। ঘোর বর্ষা, ঝোড়ো বাতাস, চারিদিক অন্ধকার। এহেন দুর্যোগময় রাত্রে হরিবন্ধু সাহা হঠাৎ দেহ রাখলেন। পড়শিরা সব বিরক্ত। ৮২ বছর বাঁচতে পারলো বুড়ো, আর ঝড় বৃষ্টি থামবে, রাত পোহাবে, এইটুকু সময় সবর করতে পারলো না। এর মধ্যে শুকনো কাঠকুটোর এখন কি করে জোগাড় হয়? আর কাঠ যতই দাও, ধারাবর্ষণে চিতার আগুনও তো টিকিয়ে রাখা যাবে না। হরিবন্ধুর কৃতি পুত্র শহরে থাকে, ইনি গাঁয়ে পড়েছিলেন। ছেলের দোষ নেই, বাপকে শহরে থাকতে বলতো। বার ২-৩ টেনে হিঁচড়ে নিয়েও গেছে শহরে। হরিবন্ধু থাকতে পারেন না। অত সব পাকা ঘরবাড়ি, বাঁধানো রাস্তায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন তাঁর। এছাড়া গাঁ গ্রামের বিষয় সম্পত্তির টানও রয়েছে মনে মনে। মোটের ওপর শহরের বাসা বাড়িতে রাত্রে ঘুম হয় না। সারা দিনমানও কি করি, কোথায় যাই, ছটফট করে বেড়াতেন। শেষের বার তো ছেলের বউর সঙ্গে রীতিমতো ঝগড়াঝাটি করেই চলে এলেন। সেই থেকে বাপকে নিয়ে আর তারা টানাটানি করতো না। বাড়িতে বোন সম্পর্কের এক বিধবা, নিস্তারের মা বলে সকলে, সেই রেঁধে বেড়ে দেয়। আর একজন গণেশ দাস আছে, সম্পত্তি দেখাশুনো করে, হাটবাজার করে দেয়। গণেশের বয়সও ৭০-এর কাছাকাছি। হরিবন্ধুর সংসারে তিনি নিজে ছাড়া আর এই দুজন। রক্তের সম্বন্ধ কারো সঙ্গেই নয়। এদেরই সহায় করে একমাত্র ছেলের সঙ্গে আলাদা হয়ে আমৃত্যু তিনি গ্রামে কাটিয়ে গেলেন। কপালে দুর্গ্রহ আর কাকে বলে! বিপদের ওপর বিপদ। গণেশও আজ হপ্তাখানেক ধরে জ্বরে শয্যাশায়ী। এরই মধ্যে হরিবন্ধু মারা গেলেন। মৃত্যুকালে মরা বাইরে এনে নাম শোনানোর বিধি। হরে কৃষ্ণ, হরে রাম, রাম রাম, হরে হরে বলে কানের কাছে মুখ রেখে চেঁচায়। এই পুণ্য কর্মটুকু হতে পারল না। অবিরাম বর্ষাধারার মধ্যে মরা টেনে বের করার মতন লোকাভাব। যাই হোক, শেষ মুহূর্তে হরে রাম ইত্যাদি না শোনানোর দরুন পরকালে কি দুর্গতি হবে জানা নেই। তবে ইহলোকের অন্তিম মুহূর্তে তুলোর তোষকের উপর বালিশ মাথায়, কাঁথা গায়ে হরিবন্ধু আরামেই মরতে পেরেছেন। গণেশ গোমস্তা ধাঁই পাই জ্বরের মধ্যেই কাঁপতে কাঁপতে উঠে কাপড়ের মুড়োয় মরার আপাদমস্তক ঢেকে দিল। নিস্তারের মাকে ছুঁয়ে বসতে বলে পাড়ায় লোক ডাকতে বেরুল সে। নানান অজুহাত। ঘোর বর্ষায় কেউ বেরোতে চায় না। গণেশ গোমস্তা শাসাচ্ছে, না বেরিয়ে কি চিরকাল বাঁচবে? তোমাদেরও দিন আসবে, দেখে নেব তখন। শহরে বাবুর কাছে তোমাদের রীতি ব্যবহার লিখে কিস্তিতে কিস্তিতে নালিশ ঠুকে নাস্তানাবুদ করা হবে। ইত্যাকার নানাবিধ শাসানির পর শ্মশান বন্ধু ৮টি জোটানো গেল। গেরো কত! শ্মশানঘাট হরিবন্ধুর গ্রাম থেকে পাক্কা ৪ মাইল। এই এত পথ শুধুমাত্র মরা নয়, মরা পোড়ানোর কাঠ পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে। অথচ মানুষ সর্বসাকুল্যে ৮। কাঠের জন্য গরুর গাড়ি নেওয়া যেত, কিন্তু রাস্তায় হাঁটু ভরা কাদা। বোঝাই গাড়ির চাকা কাদায় বসে যাবে। ঠেলে ঠুলে চাকা তোলাই সংকট হয়ে দাঁড়াবে তখন। ভেবেচিন্তে চিতার কাঠ বোঝায় বোঝায় ভাগ করে ৪ জনে বয়ে নিয়ে চলল, অপর ৪ জন মরার দিকে। হরিবন্ধু রোগা লিকলিকে মানুষটি। একখণ্ড বাঁশের সঙ্গে বেঁধে বাঁশের ২ প্রান্ত ২ শ্মশান বন্ধু কাঁধে তুলে নিল, তাই যথেষ্ট। হালকা মরা নাচাতে নাচাতে নিয়ে চলছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কড়িকলসি, কুড়াল ইত্যাদি নিয়ে পিছন পিছন যাচ্ছে দুজন। এদের কাঁধ খালি লাগলে ওরা এসে কাঁধ দেবে। ঝুপঝুপ ঝুপ বৃষ্টির বিরাম নেই। যত এগোচ্ছে
কি আশ্চর্য, মরার ভার ক্রমশ বেড়ে যাচ্ছে। জলে ভিজে কাঠের ভার সামান্য বাড়লেও বাড়তে পারে, কিন্তু মরা কেন? দুজনে স্বচ্ছন্দে নিয়ে যাচ্ছিল, এখন আর পারছে না। পিছনে দুটিও এসে কাঁধ দিল। 4 জনে নিয়ে যাচ্ছে, তাও অসাধ্য। মরার ওজন 5-7 গুণ বেড়েছে মালুম হচ্ছে। কাদার মধ্যে সব শুদ্ধ মুখ থুবড়ে না পড়ে। উপায় কি এখন? পথের উপর ফেলে বাড়ি ফিরে যাওয়া যায় না। কাঠের বোঝা নিয়ে যাচ্ছে, তাদের মধ্যে 2 জন রাস্তার কগারে কাঠ ফেলে ভারমুক্ত হলো। কিছুমাত্র ক্ষতি নেই। কাঠ যতই থাক, এইরকম অবিশ্রান্ত বৃষ্টিবাদলের মধ্যে চিতা জ্বালানো কোনো ক্রমে সম্ভব নয়। আগুন জ্বলবেই না, নেভে নেভে যাবে। মরা সম্পূর্ণ পুড়বে না, খানিক খানিক ছ্যাঁকা হতে পারে বড় জোর। সেই কাজটুকুর জন্য কাঠ 4 বোঝা না হয়ে 2 বোঝা, এমনকি 1 বোঝা হলেও যথেষ্ট। 2টো কাঁধ এইভাবে খালি করে নিয়ে মরা বইছে এবার 6 জনে, এদিকে 3 ওদিকে 3, এবং বিস্তর কষ্টে হাঁপাতে হাঁপাতে এসে শ্মশানঘাটে মরা নামালো। সামান্য যে কাঠ নমো নমো করে চিতা সাজালো তাই দিয়ে। ভিজে কাঠ ধরতেই চায় না, অনেক কষ্টে ধরানো গেল। খোলা জায়গায় বৃষ্টির মধ্যে বেশিক্ষণ দাঁড়ানো অসম্ভব। মরা যদ্দূর পরে পড়ুক, গিয়ে ওরা অদূরের বাঁশতলায় আশ্রয় নিল। চিতাও সঙ্গে সঙ্গে নিভে যায়। আবার ধরানো চারটিখানি কথা নয়, লাভটাই বাকি। ওড়ানো যাবে না, খানিক খানিক ঝলসে গৌরঙ্গের যত্রতত্র দগদগে ঘায়ের মতো হবে। সে বড় বিশ্রী। এহেন দুর্বিপাকে আর 10টা মরার বেলা যা হয়ে থাকে, এখানেও হোক তবে তাই। কুড়ালে বাঁশ কেটে চটপট কাপা বানিয়ে ফেললো গোটা 6। চিমটার মতো জিনিস। মরা জলের নিচে চেপে চেপে কাপা আটকে দেয় সর্বদেহের উপর দিয়ে। কতকটা যেন পেরেক ঠুকে দেহ ভূমিলগ্ন করে রাখা, যাতে পচে ফুলে জলের উপরে ভেসে উঠে লোকচক্ষুর গোচরে না আসতে পারে। মরা জলে নামাচ্ছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। শ্মশানকৃত্যের শেষে যেরকম হরিধ্বনি দেবার রীতি। বিদ্যুৎ চমকালো এই সময়টায় পরপর কয়েকবার। মৃত হরিবন্ধুর চোখ বোঝা ছিল, চকিতে চোখ মেললেন তিনি। হরিবন্ধু নিজ নামের ডাক শুনেই যেন ধর্মরিয়ে জাগলেন। চোখ দুটো বড় হচ্ছে, হতে হতে ক্রমশ বাতাবি লেবুর সাইজে এসে গেল। চোখের তারা যেন ক্রিকেট খেলার বল, অবিরত বিঘূর্ণিত হচ্ছে। একটিও দাঁত ছিল না। খুন্তির আকারের দাঁতে দুমারি এখন ঠাসা। দারুণ রাগে দন্ত কিরিমিরি করছেন হরিবন্ধু সাহা। ওরে বাবা, ওরে বা, রাম রাম, জয় রাম। চেঁচাতে চেঁচাতে শ্মশান বন্ধুরা দে ছুট। 8 জন আছে, কে কাকে ফেলে গিয়ে ছুটতে পারে। ছুটে গিয়ে সকলে গায়ে উঠল। আর দুর্যোগ নিশিরাত্রে চিতার কাষ্ঠসজ্জায় স্বর্গীয় হরিবন্ধু শুয়ে পড়ে রইলেন। না, শুয়েছিলেন না। হরিবন্ধু কুঞ্জ সর্দারের কথায় পরে জানা গেল। গৃহস্থ মানুষ কুঞ্জ। হরিবন্ধুর গাঁতির মধ্যে কিছু জমা জমি রাখে। সাতিশয় অনুগত প্রজা সে। জ্যৈষ্ঠের খরায় এবারে তার বড় তেঁতুল গাছটা মরে গেল। মরেই যখন গেছে, কাঠ কেটে গোয়ালের মাচা বোঝাই করে ফেলল। সারা বর্ষাকাল এখন মজা আছে শুকনো কাঠ পোড়াচ্ছে। শেষ রাত্রি, বৃষ্টি ধরেছে, ভাঙা ভাঙা জ্যোৎস্না উঠেছে। গোয়ালে খুটখাট আওয়াজ। কুঞ্জর পাতলা ঘুম। ধর্মর করে উঠে পড়ল। ইদানিং এ তল্লাটে চোরের উৎপাত। গরুচোর ঢুকে পড়েছে কুঞ্জর সন্দেহ। দুর্জয় সাহসী মানুষ, বিছানার পাশে সরকি রাখে। সরকি উঁচিয়ে পা টিপে টিপে একাই সে গোয়ালে ঢুকে পড়ল। চুরি করছে গরু তো নয়। হতবুদ্ধি কুঞ্জ সর্দার বলে, পেন্নাম হই শাহমশায়, রেতের বেলা গোয়াল ঘরে কেন? মুখে কথা নয়। হরিবন্ধু আঙুলে দেখালেন। পুরো 1 গরুর গাড়ির উপযুক্ত শুকনো তেঁতুল কাঠ মাচা থেকে পেড়ে গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলেছেন। এখন মাথায় তুলে নেওয়ার উদ্যোগ। কুঞ্জ শুধায়, কাঠ কি হবে শাহমশায়? আমার চিতায় লাগবে। অসংলগ্ন কথাবার্তা। হরিবন্ধু সাংঘাতিক অসুখ কুঞ্জর কানে এসেছে। শেষ অবধি পাগল হয়ে গেলেন নাকি তিনি?
পাগল হয়ে খেয়াল মতন রাত্রিবেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। জিজ্ঞাসা করল, অসুখ শুনেছিলাম সেরে গেছে? দেখতেই তো পাচ্ছিস। খেকি উঠলেন হরিবন্ধু। পরক্ষণেই নরম হয়ে বললেন, মরে গেছি রে, মরে গেছি। মরলে কি আর অসুখ বিসুখ থাকে? অতি প্রকাণ্ড সেই কাঠের বোঝা হালকা পালকের মতন হরিবন্ধু মাথায় তুলে নিলেন। বললেন, ড্যাব ড্যাব করে তাকাচ্ছিস কেন রে বেটা? দামের কথা ভাবছি রে? হা করে প্রচণ্ড হাসি হেসে উঠলেন। আম গাছে কাকের বাসা। হাসিতে ভয় পেয়ে গিয়ে যত কাক কা কা করে মাথার উপর চক্কর দিচ্ছে। হাসতে হাসতে হরিবন্ধু বললেন, বেঁচে থাকতে কাউকে ফাঁকি দিইনি, মরে গিয়েও দেব না। কত কত হবে তোর কাঠের দাম? দরাদরি করবে কি? কুঞ্জ সর্দার থরহরি কাঁপছে, জ্ঞান হারিয়ে দুম করে পড়ে না যায়। হরিবন্ধু নিজেই যখন বলছেন, বাজার তোর টাকা চেক হতে পারে, তুই 15 টাকা নিয়ে নিস। গণেশের কাছে চাইলে দেয় কি না দেয়? ঘর কান আছে, জাব গাছ আছে না, তারই দক্ষিণের গায়ে হাতখানে খুললেই টাকার ঘটি পেয়ে যাবে। 15টি টাকা নিয়ে ঘটি সত্তর গণেশকে দিয়ে দিস। ঝড় বৃষ্টির মধ্যে যেসব শ্মশান বন্ধু গিয়েছিল তাদের ভালো করে মিষ্টি খাওয়াই যেন। বলে ওই তো 80 বছরের বুড়ো, তার উপর পাহাড় প্রমাণ বোঝা মাথায়, তা যেন উল্কার বেগে ছুটলেন। ঘাড় ফিরিয়ে বলে যান, তাহলে তোর ঘর ভাঙবো। 8 শ্মশান বন্ধু চিতায় মরা রেখে পালিয়েছিল। খুব ভোরবেলা আবার তারা এসেছে। প্রবীণ মান্যগণ্য মানুষটা ওইভাবে পড়ে থাকলে শিয়ালে শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাবে, সে ভারী উৎকট। এরা যা করতে চেয়েছিল কাপা দিয়ে জলতলে চেপে রাখা, এখনই সেটা সমাধা করে যাবে, মানুষজনের চলাচল শুরু হবার আগেই। এসে তাজ্জব দেখল, ঘাটের সেই জায়গায় প্রকাণ্ড চিতা পুড়ে জ্বলে নিঃশেষ হয়ে গেছে, ছাইয়ের গাদা রয়েছে। মরা হরিবন্ধুর চিহ্ন মাত্র নেই, হাড় অবধি পুড়ে কয়লা। বাঁশতলার দিকে আর একদল সব যাত্রী, তাদের কাছে কিছু হদিশ পাওয়া গেল। শেষ রাত্রে এসেছে তারা। এসে দেখল ঘাটের উপর দাউ দাউ করে চিতা জ্বলছে। অত কাঠ দিয়ে ওই রকম সমারোহের চিতা রাজা মহারাজারা মরলেও হয় না। এক বুড়ো একাকী মস্ত বড় বাঁশ হাতে চারিদিক ঘুরে ঘুরে আগুন খোঁচাচ্ছে, জোর আরো আরো যাতে বাড়ে। এত দূরে এই বাঁশতলা অবধি আগুনের হলকা আসছে। হঠাৎ বুড়ো এদেরই চোখের সামনে লম্ফ দিয়ে সেই চিতার আগুনে পড়ল।